রুক্ষ তপ্ত এক প্রান্তর, যেখানে গনগনে সূর্য আকাশ থেকে যেন আগুন ঢালছে। সেই তপ্ত ধুলোর ওপর স্থির হয়ে আছে এক বিষধর গোখরো সাপ। তার জীবন্ত রামধনুর মতো দেখতে আঁশগুলো ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে আসছে। মৃত্যু তাকে একটু একটু করে গ্রাস করছে, কিন্তু তার দুটো চোখ খোলা, একেবারে স্থির, পলকহীন, যেন অনন্তকালের দিকে তাকিয়ে আছে। আর ঠিক এই অন্তিম মুহূর্তেই জন্ম নেয় এক আদিম, রক্তহীন করা লোকগাথা, যা যুগ যুগ ধরে মানুষের মনে গভীর ভয় আর তীব্র কৌতূহল দুটোই জাগিয়ে রেখেছে। এই বিশ্বাসটা শুধু একটা গল্প নয়, এটা আমাদের অস্তিত্বের গভীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সম্ভাবনার প্রতিধ্বনি। বলা হয়, মৃত্যুর ঠিক আগে সেই অন্তিম মুহূর্তে ওই সাপের চোখ দুটো যেন এক জীবন্ত ক্যামেরায় পরিণত হয়, যা আপনার প্রতিচ্ছবিকে চিরকালের জন্য তার ভেতরে বন্দি করে নিয়েছে। এটা সাধারণ কোনো স্মৃতি নয়, বরং এক নিখুঁত ফটোগ্রাফ, যা তার রেটিনার উপরে যেন খোদাই হয়ে গেছে। আর এখন হয়তো অনেক দূরে তার সঙ্গীটি সেই ছবির অদৃশ্য সংকেত পেয়ে গেছে। সে আসছে, তার একমাত্র উদ্দেশ্য প্রতিশোধ, আর তার পথ প্রদর্শক হলো তার মৃত সঙ্গীর চোখে থেকে যাওয়া সেই শেষ ছবিটি। এই ধারণাটা এতটাই শক্তিশালী যে তা আমাদের আধুনিক যুক্তিবাদী মনকেও এক মুহূর্তের জন্য নাড়িয়ে দিয়ে যায়, কারণ এর মধ্যে রয়েছে এক অমোঘ প্রতিশোধের ইঙ্গিত, যা এড়ানো প্রায় অসম্ভব। চোখের রেটিনায় কোনো ছবি স্থায়ী হয়ে যাওয়ার এই ধারণাটা কিন্তু পুরোপুরি আকাশ থেকে পড়েনি। 19 শতকের দিকে বিজ্ঞানীরা সত্যি অপটোগ্রাফি নামে একটি প্রক্রিয়া নিয়ে বেশ আগ্রহী ছিলেন। পরীক্ষাগারে অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশে তারা সদ্যমৃত প্রাণীর চোখ থেকে সাবধানে রেটিনা বের করে অ্যালামের মতো শক্তিশালী রাসায়নিক দিয়ে তার উপর পড়া শেষ ছবিটি ফিক্স বা স্থায়ী করার চেষ্টা করতেন। কিন্তু এটা ছিল শুধুমাত্র একটা স্বল্পস্থায়ী বৈজ্ঞানিক কৌতূহল, যা প্রাকৃতিক পরিবেশে ঘটা একেবারেই অসম্ভব, কারণ এর জন্য প্রয়োজন বিশেষ রাসায়নিক আর অত্যন্ত নিয়ন্ত্রিত পরিস্থিতি, যা ওই ধুলোমাখা প্রান্তরে সম্ভব নয়। সত্যিটা হলো, আমাদের দৃষ্টিশক্তি কোনো স্থির ফটোগ্রাফির মতো কাজ করে না। এটি একটি অত্যন্ত জটিল আর সক্রিয় চলমান জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার নাম ভিজুয়াল সাইকেল। এই চক্রটি চলার জন্য চোখের আলোক সংবেদী কোষগুলোর মধ্যে অবিরাম শক্তি সরবরাহ প্রয়োজন হয়, যা আসে রক্ত সঞ্চালনের মাধ্যমে। মৃত্যুর সঙ্গে সঙ্গে যখন হৃৎপিণ্ড থেমে যায়, তখন রক্ত সঞ্চালন এবং শক্তি সরবরাহ দুটোই বন্ধ হয়ে যায়। ফলে ভিজুয়াল সাইকেল তৎক্ষণাৎ স্তব্ধ হয়ে যায় এবং রেটিনার উপর থাকা আলোক সংবেদী অণুগুলো অত্যন্ত দ্রুত ভেঙে যেতে শুরু করে। কোনো ছবি ধরে রাখার তো প্রশ্নই ওঠে না, বরং পুরো ব্যবস্থাটাই অন্ধকারে মিলিয়ে যায়, রেটিনা পচতে শুরু করে। এখন যদি আমরা সরাসরি সাপের চোখের গঠনের দিকে তাকাই, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। মানুষের চোখের রেটিনার একেবারে কেন্দ্রে ফোবিয়া সেন্ট্রালিস নামে একটি অত্যন্ত বিশেষায়িত অংশ থাকে, যেখানে লক্ষ লক্ষ আলোক সংবেদী কোষ অতি ঘনভাবে কেন্দ্রীভূত থাকে। এই ফোবিয়ার জন্যই আমরা কোনো বস্তুর সূক্ষ্ম বিবরণ দেখতে পাই, বই পড়তে পারি বা মানুষের মুখ আলাদা করে শনাক্ত করতে পারি। কিন্তু এই স্লাইডটি পরিষ্কার দেখাচ্ছে যে গোখরো সাপের চোখে এমন কোনো ফোবিয়া নেই। তাদের আলোক সংবেদী কোষগুলো একটি আনুভূমিক রেখা বা ভিজুয়াল স্ট্রিক বরাবর ছড়ানো থাকে, যা মূলত নড়াচড়া বা গতির প্রতি সংবেদনশীল, কোনো স্থির ছবির ডিটেলস বোঝার জন্য নয়। এর ফল কি? এর ফল হলো সাপের দৃষ্টির স্বচ্ছতা বা ভিজুয়াল আকিউটি মানুষের তুলনায় প্রায় নগণ্য। সংখ্যাতত্ত্বের হিসেবে বললে, মানুষের দৃষ্টির রেজলিউশন যেখানে প্রায় 60 সাইকেল প্রতি ডিগ্রি, সেখানে একটি গোখরের দৃষ্টির ক্ষমতা মাত্র 2.5 সাইকেল প্রতি ডিগ্রি। এর সহজ অর্থ হলো, একটি সাপ পৃথিবীকে দেখে মূলত ঝাপসা নড়াচড়ার একটি জগৎ হিসেবে। সে হয়তো আপনার অবয়ব বুঝতে পারবে, একটা চলমান ছায়ামূর্তি হিসেবে আপনাকে দেখবে, কিন্তু আপনার মুখের প্রতিটি অংশ আলাদা করে চিনে নেওয়ার মতো বিস্তারিত তথ্য তার মস্তিষ্ক প্রক্রিয়ায় করতেই পারে না। সুতরাং তার চোখে আপনার ফটোগ্রাফ থেকে যাওয়ার ধারণাটা পুরোপুরি অবৈজ্ঞানিক এবং অসম্ভব। তাহলে মূল প্রশ্নটা থেকেই যাচ্ছে, যদি চোখের ছবিটা সত্যি না হয়, তবে দ্বিতীয় সাপটা ঘটনাস্থলে আসে কেন? এই 1000 বছরের পুরনো লোকবিশ্বাসের পেছনে কি তাহলে কোনো বাস্তব ভিত্তি নেই? হ্যাঁ, আছে, একটা গভীর বাস্তব ভিত্তি আছে, কিন্তু সেই উত্তরটা জীববিদ্যায় বা চোখের গঠনে নয়, লুকিয়ে আছে রসায়নে। উত্তরটা লুকিয়ে আছে মৃত সাপটির শরীর থেকে নির্গত এক অদৃশ্য অথচ অত্যন্ত শক্তিশালী রাসায়নিক চিৎকারের মধ্যে। যখন একটি সাপকে হিংস্রভাবে আঘাত করে বা পিষে মারা হয়, তখন তার শরীরের পেছনের অংশে থাকা ক্লোয়াকাল সেন্ট গ্ল্যান্ড বা গন্ধগ্রন্থিগুলো প্রচণ্ড চাপে ফেটে যায়।
স্বাভাবিক অবস্থায় সাপ এই গ্রন্থি থেকে খুব অল্প পরিমাণে রাসায়নিক নিঃসরণ করে নিজের এলাকায় চিহ্নিত করতে বা সঙ্গীকে আকর্ষণ করতে, যা থাকে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কিন্তু এমন আকস্মিক ও যন্ত্রণাদায়ক মৃত্যুতে সেই সূক্ষ্ম নিয়ন্ত্রণটা হারিয়ে যায় এবং গ্রন্থিতে সঞ্চিত সমস্ত রাসায়নিক বিপুল পরিমাণে অনিয়ন্ত্রিতভাবে পরিবেশে ছড়িয়ে পড়ে, যা মাটির সঙ্গে মিশে যায় এবং বাতাসে ভাসতে থাকে। এই রাসায়নিক মিশ্রণটি আসলে একটি অত্যন্ত শক্তিশালী আর জটিল সংকেত। এর মধ্যে থাকে অ্যালার্ম ফেরোমন, যা অন্য সাপদের চরম বিপদের বার্তা দেয়। থাকে তীব্র মেটিং মাস বা সঙ্গমের জন্য ব্যবহৃত কস্তুরীর মতো গন্ধ, যা দূর থেকে অন্য সাপের দৃষ্টি আকর্ষণ করে। আর মৃত সাপটি যদি স্ত্রী হয়, তাহলে তার শরীর থেকে বিপুল পরিমাণে লিপিড ভিত্তিক সেক্স ফেরোমনও নিঃসৃত হয়। এই সব মিলিয়ে এমন এক অপ্রতিরোধ্য রাসায়নিক বার্তা তৈরি হয়, যা মাইলের পর মাইল দূর থেকে অন্য গোখরো সাপকে যেন চুম্বকের মতো আকর্ষণ করে নিয়ে আসে। এখন প্রশ্ন হলো, দ্বিতীয় সাপটি এই রাসায়নিক বার্তাটা কিভাবে গ্রহণ করে? তার জন্য প্রকৃতি তাকে এক অত্যাধুনিক সংবেদী ব্যবস্থা দিয়েছে, যা দিয়ে সে বাতাসকে আক্ষরিক অর্থেই চাখতে পারে এবং গন্ধের উৎসকে প্রায় জিপিএসের মতো নির্ভুলভাবে খুঁজে বের করতে পারে। চলুন দেখি প্রকৃতির তৈরি এই অসাধারণ যন্ত্রটি ঠিক কিভাবে কাজ করে। পুরো প্রক্রিয়াটি কয়েকটি নিখুঁত ধাপে ঘটে। প্রথমে সাপটি তার চেরা জিভটা ক্রমাগত বাইরে বের করে বাতাসে সঞ্চালন করে। এই জিভের আর্দ্র ডগা মাটি এবং বাতাস থেকে ভারী অনুদ্দায়ী গন্ধের কণা সংগ্রহ করে। এরপর জিভটা মুখের ভেতরে নিয়ে তার ডগা দুটিকে সোজা মুখের তালুতে থাকা দুটি ছোট গর্তে প্রবেশ করায়। এই গর্তগুলো সরাসরি ভোমেরোনেসাল অর্গান বা জ্যাকবসন্স অর্গানের সঙ্গে যুক্ত। এটি গন্ধ বিশ্লেষণের জন্য একটি দ্বিতীয় অত্যন্ত শক্তিশালী অঙ্গ, যা আমাদের নেই। জ্যাকবসন্স অর্গান এই গন্ধের অণুগুলো বিশ্লেষণ করে মস্তিষ্কের অলফ্যাক্টরি বাল্বে সরাসরি সংকেত পাঠায়। এভাবেই সাপটি তার চারপাশের জগতের একটি নিখুঁত রাসায়নিক মানচিত্র তৈরি করে ফেলে। এবার আমরা আমাদের তদন্তের সমস্ত সূত্রকে একত্রিত করব। চোখের ছবি নয়, বরং গন্ধের এক অদৃশ্য পথ। তাহলে দ্বিতীয় সাপটির ঘটনাস্থলে ছুটে আসার পেছনের আসল উদ্দেশ্যটা কি? এটা কি সত্যি প্রতিশোধের মতো জটিল কোনো আবেগ, নাকি তার চেয়েও অনেক বেশি আদিম, অনেক বেশি মৌলিক কোনো জৈবিক প্রবৃত্তি? আসল এবং একমাত্র সত্যিটা হলো, দ্বিতীয় সাপটি কোনো প্রতিশোধ পরায়ণ সঙ্গী নয়। তার মধ্যে কোনো আবেগ, স্মৃতি বা প্রতিহিংসার জন্ম হয়নি। সে আসলে একটি রাসায়নিক অটোমেশন বা জৈব যন্ত্রের মতো কাজ করছে, যা এক অপ্রতিরোধ্য তীব্র জৈবিক সংকেতকে অনুসরণ করে চলেছে মাত্র। তার আচরণ কোনো স্মৃতি দ্বারা চালিত নয়, বরং বিশুদ্ধ রসায়ন দ্বারা নিয়ন্ত্রিত, যা তার স্নায়ুতন্ত্রকে একটি নির্দিষ্ট দিকে যেতে বাধ্য করছে। বিষয়টি এভাবে ভাবা যেতে পারে, পুরুষ সাপটি আসলে একটি অত্যন্ত শক্তিশালী মেটিং ট্যাগ বা মিলনের আহ্বানে সাড়া দিচ্ছে, যা স্ত্রী সাপটির গন্ধগ্রন্থি ফেটে যাওয়ার ফলে কৃত্রিমভাবে হাজার হাজার গুণ বেড়ে গেছে। সে প্রতিশোধ নিতে আসছে না, তার মস্তিষ্ক তাকে একটাই বার্তা দিচ্ছে যে এখানে মিলনের জন্য প্রস্তুত এক সঙ্গীর সন্ধান পাওয়া গেছে, যার সংকেত এত তীব্র যে তাকে উপেক্ষা করা তার পক্ষে জৈবিকভাবে অসম্ভব। আর এই আচরণটি কিন্তু সাপের জগতে একেবারেই নতুন কিছু নয়। সাপের এক পরিচিত শিকার ধরার কৌশলের সঙ্গে এটা হুবহু মিলে যায়, যার নাম স্ট্রাইক ইনডিউসড কিমোসেন্সরি সার্চিং বা সিক্স। বিষাক্ত সাপ তার শিকারকে একবার ছোবল দেওয়ার পর তাকে ছেড়ে দেয় এবং বিষক্রিয়ার জন্য অপেক্ষা করে। তারপর সে ঠিক একই জ্যাকবসন্স অর্গান ব্যবহার করে শিকারের শরীর থেকে বের হওয়া রাসায়নিক গন্ধের পথ ধরে তাকে খুঁজে বের করে। অর্থাৎ সঙ্গী খোঁজা আর শিকার খোঁজা উভয় ক্ষেত্রেই তার পদ্ধতিটা একই, গন্ধের এক অদৃশ্য পথ অনুসরণ করা। তাহলে এই দীর্ঘ বিশ্লেষণ থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে একটি সাপের জন্য তার পারিপার্শ্বিক জগৎটা মূলত দৃশ্যমান নয়, বরং রাসায়নিক। তার বাস্তবতা গন্ধের অণু দিয়ে তৈরি। আর এই জ্ঞান আমাদের এক গভীর প্রশ্নের মুখোমুখি করে। যদি সাপের জগৎ অদৃশ্য রাসায়নিক সংকেতে পরিপূর্ণ থাকে, তাহলে আমাদের নিজেদের পৃথিবীতে, যা মূলত দৃশ্যমানতার উপর নির্ভরশীল, সেখানে এমন কোনো অদৃশ্য পথ, কোনো সংকেত, কোনো বাস্তবতা রয়েছে যা আমরা নিজেদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি না, যা আমাদের উপলব্ধির বাইরে থেকে গেছে।